নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই। জাগলিবল স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি আহেলি। শুরু করছি 3 খবর। আর 3 খবরে আমি যে খবর আপনাদের জানাবো, আপনারা জানেন যে এসআইআর নিয়ে ইতিমধ্যেই কৌশলী হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ঠিক কি কৌশল নেওয়া হয়েছে আমি আহেলি আপনাদের বিস্তারিত জানাবো। আর আমি সৈকত আপনাদেরকে জানাবো নিউজ রুম থেকে। এসআইআর ঘোষণা হওয়ার পরেই ইতিমধ্যে বাজার গরম করতে শুরু করেছেন শাসক দলের নেতারা। পাল্টা হুঁশিয়ারিও দেওয়া হচ্ছে। আর এর মধ্যেই বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি, কোথায় কি ঘটনা জানাবো বিস্তারিত। আর শুরুতে যে খবর চোখ রাখবো আমি সব্যসাচী। এসআইআর নিয়ে নির্বাচনী আধিকারিকদের আশ্বাস। ভিডিও কনফারেন্সে এমনই আশ্বাস দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। কাজ করতে যদি কোনো রকম কোনো সমস্যা হয় তাহলে নির্বাচন কমিশন পাশে থাকবে এবং রাজনৈতিক দলগুলির সঙ্গে সমন্বয় করেই গোটা বিষয়টা করা হবে, এমনটাই বার্তা দেওয়া হয়েছে। এমনকি প্রত্যেক ভোটারকেও যাতে সাহায্য করা হয় সেই বার্তাও দেওয়া হয়েছে। ভিডিও কনফারেন্স হয়েছে আজকে। জ্ঞানেশ কুমার এমনই ভিডিও কনফারেন্সে বার্তা দিয়েছেন বলে জানা গিয়েছে এবং তার দাবি এসআইআর গোটা দেশের সম্মান, সেভাবেই গোটা বিষয়টা করতে হবে, এমনটাই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের তরফে জানানো হয়েছে। কারণ আমরা জানি যে গতকাল জ্ঞানেশ কুমার তিনি সাংবাদিক বৈঠক করেছেন এবং সাংবাদিক বৈঠক করে এসআইআরের যাবতীয় খুঁটিনাটি তিনি সামনে এনেছেন এবং তিনি জানিয়ে দিয়েছেন যে আজ থেকেই এসআইআরের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। 4 নভেম্বর থেকে বাড়ি বাড়িতে যাওয়া হবে, অর্থাৎ সাধারণ মানুষের জন্য 4 নভেম্বর থেকে গোটা কাজটা শুরু হবে। তবে তার আগে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আজকে থেকে শুরু হয়ে গেছে বলে জানা গিয়েছে। অর্কদীপ্ত রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি। কি আপডেট পাওয়া যাচ্ছে, এই নিয়ে কি বলা হয়েছে জ্ঞানেশ কুমারের তরফে এখনো পর্যন্ত, জানাবে অর্কদীপ্ত। শুভসাচী, দেখুন, নির্বাচন কমিশনের সাথে আজকে যে ভিডিও কনফারেন্স হয়েছে সকালবেলাতে 10টা থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং অন্যান্য আধিকারিকদের সঙ্গে তাদের কয়েকটা বিষয় খুব পরিষ্কার করে বলা হয়েছে। যেমন প্রথম যেটা বলা হয়েছে, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যে এসআইআরের কাজে যদি কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হয় সেক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশন কিন্তু সবসময় পাশে রয়েছে এবং যে কোনো রকম সমস্যা কিন্তু তার ডিল করতে প্রস্তুত। এবং একই সঙ্গে আরও একটা বিষয় তারা জানিয়েছেন যে রাজ্যে যাতে কোনো রকম ল অ্যান্ড অর্ডার অসুবিধার সম্মুখীন না হয় বা ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি যাতে বিনষ্ট না হয় সেদিকটা কিন্তু এনশিওর করতে হবে, সেদিকটা খেয়াল রাখতে হবে। একই সঙ্গে সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় রেখে কোঅর্ডিনেশনে কাজ করতে হবে, যাতে কোনো রাজনৈতিক দলে যদি কোনো বক্তব্য থাকে, কোনো অভিযোগ থাকে, সমান গুরুত্ব দিয়ে সকলের বক্তব্য শুনতে হবে এবং সেগুলোকে সর্ট আউট করার চেষ্টা করতে হবে বা বলা ভালো করতে হবে। শুধু এবং একই সঙ্গে যে সমস্ত রদবদল, আমরা জানি গতকাল ব্যাপক রদবদল হয়েছে বিভিন্ন প্রশাসনিক ক্ষেত্রে, যে সমস্ত জেলাশাসকরা নতুন পদে বসলেন, যাদের মধ্যে অনেকের হয়তো এসআইআর নিয়ে প্রায় কোনো এক্সপিরিয়েন্স নেই বা প্রশিক্ষণ নেই, তাদেরকে অত্যন্ত দ্রুত প্রশিক্ষণ দিতে হবে। আমরা জানি আজ থেকে প্রিন্টিং এবং ট্রেনিংয়ের কাজ শুরু হয়েছে। এই ট্রেনিংয়ের মধ্যে এই যারা নতুন ডিএম হয়েছেন, যাদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে আসন্ন এসআইআর পুরো এটা প্রসেসটাতে, যে এসআইআর প্রসেস ইতিমধ্যে আজকে থেকে শুরু হয়েছে, পুরো প্রসেসটার ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ রোল থাকবে। তাদেরকেও কিন্তু দ্রুত প্রশিক্ষিত করতে হবে বা ট্রেনিং দিতে হবে। এবং এই যে সমস্ত রকম বক্তব্য কিন্তু আজকে নির্বাচন কমিশনের তরফ থেকে সিইও দপ্তরকে এবং জেলা শাসকদের দেওয়া হয়েছে। মূলত যেটা জাতীয় নির্বাচন কমিশন যেটা বলতে চেয়েছে, সমস্ত সমস্যার ক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশন পাশে থাকবে। পলিটিক্যাল পার্টিদের খুব গুরুত্ব দিতে হবে, তাদের বক্তব্যের গুরুত্ব দিতে হবে, তাদের অভিযোগকে শুনতে হবে, সর্ট আউট করতে হবে এবং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে ঠিক রাখতে হবে। এই হচ্ছে মূলত আজকে বক্তব্য দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে। অনেক ধন্যবাদ অর্কদীপ্ত। রাজ্যে এসআইআর এবার কৌশলী রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এসআইআর এর উদ্দেশ্য নিয়ে রাজনৈতিক বিরোধিতা, প্রথম থেকেই রাজনৈতিক বিরোধিতা তৃণমূল কংগ্রেস করছে, আপনারা জানেন। কিন্তু এবার যোগ্য ভোটারের নাম বাদ দিলে আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সাংগঠনিক প্রস্তুতিও সেরে রেখেছে রাজ্যের শাসক দল। ঠিক কি প্রস্তুতি নেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানবো। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রবীর, কি খবর? দেখো, এসআইআর এর উদ্দেশ্য নিয়ে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক বিরোধিতা চালিয়ে যাচ্ছিল এবং এখনো চলছে, আগামী দিনেও চলবে বলে মনে করছে রাজনৈতিক মহল। কিন্তু তা সত্ত্বেও গত 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে সর্বপ্রথম মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ভুয়ো ভোটার অন্য রাজ্য থেকে ঢোকানো হচ্ছে, সংশোধিত ভোটার তালিকা চাই। তারপরেই দেখা গেল 15ই মার্চ
অভিষেক বন্দ্যোপাধ্যায় মেকানিজম তৈরি করে দিলেন যে প্রতিটি বুথে এই যে ভোটার তালিকা সংশোধন হলে প্রতিটি বুথে যাতে তৃণমূল বুথ লেভেল এজেন্ট দিতে পারে তার ব্যবস্থা করার জন্য মেকানিজম তৈরি করে দিল। তৃণমূল কংগ্রেস এখন বলছে এই যে 4 নভেম্বর থেকে যে শুরু হবে এসআইআর, তার জন্য রাজ্যের 81,000 বুথে তৃণমূল কংগ্রেস বুথ লেভেল এজেন্ট দেওয়ার জন্য একদম প্রস্তুত। অর্থাৎ সাংগঠনিক প্রস্তুতিও কিন্তু তৃণমূল কংগ্রেস রাজনৈতিক বিরোধিতার সঙ্গে সঙ্গে ঘেরা রেখেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রবীর ধন্যবাদ। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজনৈতিক প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। আমরা সম্পূর্ণভাবে তদারকি এবং মনিটরিং যেভাবেই দেখুন না কেন তৃণমূল কংগ্রেস করবে, ত্রুটিহীন এবং কোনো বৈধ ভোটার যাতে বাদ না যান তার দিকে বিশেষভাবে নজর রাখবে আমাদের বুথ লেভেল এজেন্ট, এবং বুথ লেভেল এজেন্টের সঙ্গে থাকবেন আমাদের বুথ লেভেল কর্মীরা। কারণ তৃণমূল কংগ্রেসেরই একমাত্র পার্টি যার কাছে 81,000 বুথের প্রত্যেকটিতে সংগঠন এবং বুথ অর্গানাইজেশন আছে। আমরা এখানে প্রত্যেকটি ভোটারকে সাহায্য করার জন্যে, প্রত্যেকটি ভোটারের নাম তোলার জন্যে এবং প্রত্যেকটি ভোটারের পাশে দাঁড়ানোর জন্যে আমাদের অর্গানাইজেশন বা সংগঠনের লোকরা থাকবেন। মনিটরিং ওরা কি করবে? মনিটরিং করার জন্য ইলেকশন কমিশন আছে, ওরা ওদের নিজের পার্টির কাজে মনিটরিং করুক। বিএলও 2 যেগুলো আছে সেগুলো যে পার্টির আওতায়, সেগুলোকে মনিটরিং করুন, কে বারণ করেছে? কিন্তু বাকি যা কিছু মনিটরিং বিএলওদের কাজকর্ম সমস্ত কিছু ইলেকশন কমিশন দেখবে। যদি কোনো ক্ষোভ থাকে বা যদি কোনো ত্রুটি থাকে অবশ্যই ইলেকশন কমিশনে তো কমপ্লেন করবার জায়গাও আছে, কোনো বিএলওর বিরুদ্ধেও কমপ্লেন করা যাবে। অতএব সেই জন্য এ নিয়ে এত যুদ্ধংদেহী, এত চিৎকার চেঁচামেচি করার কোনো কারণ নেই। আসলে এসআইআরটাই ওরা চায় না, আর ওটা হলেই ওদের সর্বনাশ। সেই কারণে এসব নানা রকম ফন্দি ফিকির করার চেষ্টা করছে। এসআইআর ঘোষণা হওয়ার অনেক আগে থেকেই এবং ঘোষণা হওয়ার পরেও দেখা যাচ্ছে যে বিভিন্ন তৃণমূল কংগ্রেসের নেতারা বিজেপিকে কাঠগড়ায় তুলছেন। তারা বলছেন বিজেপি ফোন দিয়ে আসছে যাতে নাম বাদ দেওয়া যায়, সংখ্যালঘুদের নাম বাদ দেওয়া যায়, এই কারণে এই ফোন দিয়ে আসছে এবং তারা হুঁশিয়ারি দিচ্ছেন। ঠিক এই আবহে আমরা দেখলাম যে কোচবিহারের দিনহাটা, যেখানে বারবার বিভিন্ন রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়, সেখানে এবার বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। অজয় রায় তার বাড়ির সামনে বোমাবাজি করা হয়েছে, যদিও তার পরিবারের তরফ থেকে একেবারে সরাসরি দাবি করা হচ্ছে যে এর পেছনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই বোমাবাজি করেছে, এই অভিযোগ করা হচ্ছে। স্বাভাবিকভাবে এই ঘটনায় রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। দেবজ্যোতি কাহালি আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। দেবজ্যোতি, সিসিটিভির ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে যে তার বাড়ির সামনে বোমাবাজি করা হচ্ছে। এই বোমাবাজি কি উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে এবং যারা করেছেন তারা কি আইডেন্টিফাইড, মানে তাদের চেনা যাচ্ছে? দেখো, একেবারেই যে বিজেপি নেতা অজয় রায় তিনি যেটা বলছেন যে উদয়ন গুহ অর্থাৎ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তার ছেলে সায়ন্তন গুহ সেখানে উপস্থিত ছিলেন এবং তার সামনে এই বোমাবাজির ঘটনা। তবে তৃণমূল অস্বীকার করছে সেখানে কিন্তু কোনো বোমাবাজি হয়নি। সামান্য চকলেট বোম এবং নিষিদ্ধ শব্দবাজি সেখানে কিন্তু ফাটানো হয়েছিল, এমনটাই কিন্তু বলছে তৃণমূল কংগ্রেস। তবে সব মিলিয়ে রাজনৈতিক চাপানোত্তর যেরকম তুঙ্গে, অপরদিকে বিজেপি নেতা ইতিমধ্যেই কিন্তু থানায় অভিযোগ দায়ের করবেন এমনটাই তিনি বলেছেন। তবে সব মিলিয়ে এলাকার পরিস্থিতি কিন্তু উত্তপ্ত রয়েছিল। দেবজ্যোতি, আপাতত ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। গতকাল রাতের অন্ধকারে উদয়ন গুহের পুত্র সায়ন্তন গুহ নেশাগ্রস্ত অবস্থায় কিছু দুষ্কৃতী নিয়ে এসে আমার বাড়ির সামনে বোমাবাজি করে পালিয়ে যায়। আসলে এরা ভয় পাচ্ছে 26-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে। আর এই নির্বাচনে এদের পতন নিশ্চিত। আর দিনহাটার মানুষ এগুলো দেখছে, আগামী দিনে ভোটের মাধ্যমেই দিনহাটার মানুষ এর জবাব দিয়ে দেবে। সিসিটিভি ফুটেজটা আমিও দেখেছি, কোথাও বোমা পড়ছে বা বোমা ছোড়া হয়েছে সেরকম কোনো ছবি তার মধ্যে নেই।
2 নম্বর হচ্ছে কালকে ছট পুজো ছিল, যারা ছট পুজোর সাথে যুক্ত থাকতেন তারা অনেকেই বাজি ফাটিয়েছেন, সেরকম চকোলেট বোম ফাটতে পারে। আর অনেকদিন ওর খবরের কাগজে বা সংবাদ মাধ্যমে ওর নাম বেরোয়নি বা ছবি বেরোয়নি, সেই জন্য হয়তো এই ধরনের অভিযোগ করেছে। যদি বোমাবাজির ছবি দেখাতে পারে যে একটা বোমা পড়েছে, পুলিশকে ডেকে বলে দিক, দেখাক যে হ্যাঁ এই বোমা পড়েছে, এখনই দেখা পড়ে না, এবং বোমা কারা মেরেছে সেই যদি করতে পারে, ছবি দেখাতে পারে, আমরা পুলিশকে অনুরোধ করব যারা বোমা ছুড়েছে তাদের বিরুদ্ধে ইমিডিয়েট অ্যাকশন নেয়। ফের শ্লীলতাহানিতে নাম জড়ালো নাসির খানের। পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ডে সাজাপ্রাপ্ত এই নাসির খান রেস্টুরেন্টে এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ নাসির খানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, এবং নাসির খান ও জুনেইদ খানের বিরুদ্ধে এমনটা অভিযোগ উঠেছে বলে জানা গিয়েছে। এবং তাতে হয়েছে কারণ এই নাসির খান, আপনাদের মনে থাকবে পার্ক স্ট্রিট গণধর্ষণ কাণ্ড, সেখানে নাসির খান অভিযুক্ত ছিল এবং তাকে 10 বছর জেলে সাজা দেওয়া হয়, কারাদণ্ড দেওয়া হয়। সেই নাসির খানের বিরুদ্ধেই আবার উঠেছে এই ধরনের শ্লীলতাহানির অভিযোগ। পুলিশ গোটা বিষয়ে তদন্ত শুরু করেছে, কারণ পার্ক স্ট্রিট কাণ্ডে মূল অভিযুক্ত কাদের খান সহ আরও কয়েকজন এখনও জেলে থাকলেও নাসির জামিনে বাইরে। এই অবস্থায় তার বিরুদ্ধে আবার যখন অভিযোগ উঠেছে, নিঃসন্দেহে গোটা বিষয়টা নিয়ে হইচই। নান্টু হাজরা রয়েছেন আমাদের সঙ্গে। ঠিক কি ঘটনা নান্টু? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে 26 তারিখের ঘটনা, এবং 26 তারিখে যেটা ওই মহিলা, যেটা তিনজলার বাসিন্দা, তিনি বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেছেন যে বাইপাস লাগোয়া বিধাননগর দক্ষিণ থানার অন্তর্গত একটি বিলাসবহুল হোটেল, সেই হোটেলের একটি ক্লাব, ভেতরে সেই ক্লাবে এরা পার্টি করতে এসেছিল, এবং সেই সময় ওই পাশেই যখন টেবিলে তারা পার্টি করছিলেন তখন পাশেই বেশ কিছু যুবক ছিল, এবং তারা এসে অকাথ্য ভাষায় মন্তব্য করতে থাকেন এবং তারপরে মারধর করতে থাকেন। এবং শুধু তাই নয়, ওই মহিলা শ্লীলতাহানি পর্যন্ত করা হয়, এবং তার পাশাপাশি মারধর করা হয়, মদের বোতল বা গ্লাস ছুঁড়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়, এমনটাই অভিযোগ উঠেছে। এবং এই অভিযোগ কার বিরুদ্ধে? অভিযোগ হলো যে নাসির খান তার বিরুদ্ধে, এবং তার পাশাপাশি জুনেদ খানের বিরুদ্ধে। এই যেটা পুলিশ সূত্রে খবর, এবং যেটা অভিযোগ করা হচ্ছে যে এই নাসির খান পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত, এবং সেখানে দাঁড়িয়ে বিধাননগর দক্ষিণ থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে। বিধাননগর দক্ষিণ থানার পুলিশ সূত্রে খবর যে ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ কালেক্ট করা হয়েছে, এবং আরও মারাত্মক যেটা অভিযোগ তিনি করছেন ওই মহিলা, যে তাদেরকে আটকে রাখা হয়েছিল, এবং এরপরে কোনো রকমে 100 ডায়ালে ফোন করার সাথে সাথে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ তড়িঘড়ি আসে এবং তাদেরকে উদ্ধার করা হয়। এবং এই পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে, এবং সেখানে নাসির খান, জুনেদ খান সহ তার যারা বন্ধুরা রয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ। এবং তার পাশাপাশি যখন এই ঝামেলা হয় তখন অভিযোগ এই জুনেদ খান এবং নাসির খান তারা পার্ক স্ট্রিটের প্রায় 20 থেকে 25 জন যারা বন্ধু, তাদেরকেও ডেকে পাঠানো হয়, তারা এসে তাদেরকে চেস করে, তাদেরকে মারধর করে, তাদেরকে ধাক্কা দেওয়া হয়, এমনটা অভিযোগ উঠছে। অর্থাৎ রীতিমতো 26 তারিখে একেবারে তুলকালাম পরিস্থিতি হয় এই বাইপাস লাগোয়া এই বিলাসবহুল হোটেলের যে ক্লাব রয়েছে সেই ক্লাবে, অর্থাৎ সেখানে। এবং ইতিমধ্যেই পুলিশ গোটা বিষয় তদন্ত শুরু করেছে, সিসিটিভি ফুটেজ কালেক্ট করেছে, তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কিন্তু কাউকে গ্রেপ্তার করতে পারেনি বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর যে তারা তদন্ত করছে, এবং অভিযোগের যে অভিযোগ রয়েছে সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজও তারা খতিয়ে দেখছে। ফের সরকারি হাসপাতালে তৃণমূল নেতার দাদাগিরির অভিযোগ। অভিযুক্ত কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর অনুগামী শ্রমিক নেতা। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এই ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে। অস্থায়ী কর্মীদের মারধর, তাদের কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগ উঠছে। কাঠগড়ায় তৃণমূল কাউন্সিলর তার স্বামী জয়ন্ত দাস তৃণমূল শ্রমিক নেতার নামে ইতিমধ্যেই লিখিত অভিযোগও দায়ের হয়েছে। যদিও অভিযোগের পর থেকেই বেপাত্তা তৃণমূলের শ্রমিক নেতা, তার পাত্তা পাওয়া গেল কিনা জানবো। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রণজয় সিংহ। রণজয়, কি আপডেট? এই অভিযুক্ত তৃণমূল শ্রমিক দলের নেতা জয়ন্ত ঘোষের খোঁজ পাওয়া গেছে। তিনি সংবাদের সামনে এসে বলেছেন এই ঘটনা যে কোনো ভাবেই যুক্ত নয়। গতকাল
মালদা মেডিকেল হাসপাতালে চড়াও হয়নি এবং যারা গ্রুপ ডি কর্মী রয়েছে তাদের উপহাও করা হয়নি এবং 5 লক্ষ টাকা যে মুক্তিপণ চাওয়ার অভিযোগ উঠেছে সেই অভিযোগও তিনি অস্বীকার করেছেন। পুরো বিষয়টি নিয়ে পুলিশরা ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে। মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে যারা ক্যাম্পাসে যারা সিকিউরিটি কাজ করেন, মূলত গ্রুপ ডি যারা কর্মী রয়েছেন, অস্থায়ী কর্মী যারা রয়েছেন, তারা একটি ঠিকাদার সংস্থার অধীনে কাজ করেন। সেই ঠিকাদার সংস্থার কাছে 5 লক্ষ টাকা দাবি করা হয় এই শ্রমিক নেতা জয়ন্ত বোস এবং পাশাপাশি ছেড়ে দিতে অস্বীকার করা হলে সেইখানে যারা কর্তব্যরত শ্রমিক ছিলেন, যারা অস্থায়ী কর্মী ছিলেন, তাদেরকে মারধর করা হয় বলে অভিযোগ। পুরো বিষয়টি ঘিরেই কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এবং যে অভিযোগ উঠেছে এই জয়ন্ত বোস ইংরেজবাজার পৌরসভার তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান তিনি রয়েছেন কৃষ্ণ নারায়ণ চৌধুরী, তার অত্যন্ত অনুগামী। ইংরেজবাজার পৌরসভা স্বাভাবিকভাবেই ঘটনা সামনে আসার পর রাজনৈতিক চাপানুতোর শুরু হয়েছে। ধন্যবাদ রণজয় তোমায়। রণজয় সিংহ আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আমরা যে রাত্রে ডিউটি করছি আমরা তো খুব আতঙ্কতে আছি। এখন হুট করে এরকম করে ঢুকে যাচ্ছে এসে আমাদের এখন বলে গেছে এরপরে নেক্সট টাইমে যদি ডিউটি করতে দেখতে পাই তাহলে মার্ডার করে দেবো। তাহলে তো আমরা এখন ডিউটিটা দিচ্ছে, এটা জয়ন্ত বোস হুমকি দিচ্ছে। হ্যাঁ, তৃণমূল কাউন্সিলরের হাজবেন্ড হুমকি দিচ্ছে। ওর সাথে ছিল কিরণ বলে একটা ছেলে, এরও হুমকি দিচ্ছে যে প্রায় পানে মেরে দিবে। এটা মিথ্যা কথা, এ ধরনের ঘটনা না। তো নিজেই স্টাফ আছে শুনেছি, গেছে যারা কাজ করবে না কাজ করে বেতন তোলার চেষ্টা করছে, হয়তো তাদেরকে বলেছে যে কাজ হচ্ছে না, এটাই যাতে আগামী দিনে যাতে মানে ওর ইটা না আসে এটা করছে। এখনো আরজি কর আমরা ভুলে যাইনি। আরজি কলে যে নৃশংস ঘটনা ঘটেছিল তারই পুনরাবৃত্তি মালদায় হয়েছে গতকাল মেডিকেল কলেজে। এর আগে ডাক্তারি পড়ুয়ার সঙ্গে হয়েছিল, গতকাল হয়েছে অস্থায়ী কর্মীর সাথে। আমরা ধিক্কার জানাই ভারতীয় জনতা পার্টি। তৃণমূল কংগ্রেসের যে নেতা এই মেডিকেল কলেজের অস্থায়ী কর্মীদের সঙ্গে যে ঘটনা ঘটিয়েছে তার যদি আইনত ব্যবস্থা না হয়, ভারতীয় জনতা পার্টি আগামী দিন ময়দানে নেমে কিভাবে সেই নেতার বিরুদ্ধে আন্দোলন করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গর্জে উঠতে চায় সেটা কিন্তু ভারতীয় জনতা পার্টি দেখিয়ে দেবে। আর এদিকে শহর কলকাতায় পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে সক্রিয় তৎপর ইডি। একেবারে অ্যাকশন মুডে ইডি। শহরের 3 থেকে 4টি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। বেলেঘাটায় এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে, তারই আরও একটি প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হচ্ছে। যেটা জানা যাচ্ছে বিশ্বজিৎ এবং রঞ্জিত নামে এই 2 ব্যবসায়ীর বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালানো হচ্ছে। শহরের মোট 4টি জায়গায় কার্যত অ্যাকশন মুডে ইডি। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় এই তল্লাশি বলে ইতিমধ্যেই খবর পাওয়া যাচ্ছে। ওদের বিজনেস পাশে অফিস আছে। কিসের বিজনেস? ছোট ছোট কাপড় যে আছে না, সাপ্লাই করে। আচ্ছা, কনস্ট্রাকশনের কিছু আছে? কনস্ট্রাকশন তো ছোট ভাই করেন। আচ্ছা, ছোট ভাইয়ের নাম কি? রঞ্জিত চৌধুরী। আচ্ছা, এরা এসে কি জানালেন ওনারা এসে আপনাদের কি জানালেন? না, আমাদের জানালেন না, আমরা গেট খুলুন ভিতরে যাবো। কার বাড়িতে যাবো? বিশ্বজিৎ চৌধুরী, রঞ্জিত চৌধুরী, দু ভাই খুঁজছেন। 2 ভাইকেই খুঁজছে। 2 ভাইয়েরই কথা বললেন? আপনি কি করেন এখানে? গেট দরওয়ান। কোনো কথা হয়নি, কিছু কথা হয়নি। হ্যাঁ, আপনার নাম কি? রণজিৎ চৌধুরী। আপনারাই এখানে থাকেন? আমি থাকি। আপনার কি বিজনেস রয়েছে? বিজনেস আছে। কিসের যদি বলেন? আমি সিন্স 1986 রিয়েল এস্টেটে আছি। ইদানিং আমার 2টি হোটেল আছে পুরীতে। ঠিক আছে। ইডির টিমকে আপনাদের ডাকলো? বিশ্বজিৎ বাবু কি হয়? বিশ্বজিৎ বাবু আমার দাদা হন। উনি কি করেন? একই? না, জিত ইন্টারন্যাশনাল। কোনো কিছু কমিউনিকেট করলো যে কোন মামলার পরিপ্রেক্ষিতে? না, আমি কিছু জানি না। দক্ষিণ দমদম সহ রাজ্যের একাধিক পুরসভায় পুরো নিয়োগ দুর্নীতি কাণ্ডে দিন 15 আগে এই কলকাতা শহর এবং শহরতলির একাধিক জায়গাতে বড়সড় তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেদিনের তল্লাশি অভিযানের ভিত্তিতে প্রাপ্ত সূত্রের নিরিখে ইডি আজ সকাল থেকে ফের শহরের একাধিক ঠিকানায় বড়সড় অভিযানে। সেদিন এমন সূত্র ইডির হাতে এসেছে যাতে উঠে এসেছে নতুন নতুন নাম, যার মধ্যে রয়েছে বেলেঘাটা ফুলবাগান এলাকার এই ব্যবসায়ীর বাড়ি। এছাড়াও আরও অন্তত 5টি ঠিকানায় ইডি আধিকারিকরা একযোগে পুরো নিয়োগ দুর্নীতি কাণ্ডে তল্লাশি করছেন বলে ইডি সূত্রে খবর। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা।
ডায়মন্ড হারবারের মন্দিরতলা ও আমতলায় পুজোর অনুমতি। জগদ্ধাত্রী পুজোর অনুমতি দিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। পুজোয় পর্যাপ্ত নিরাপত্তা দেবে পুলিশ, জানিয়েছেন বিচারপতি। 2 পুজোতেই যেতে পারেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।